স্বাগতম। আমরা এখানে জটিল সব বিষয়কে একেবারে সহজ করে বোঝার চেষ্টা করি। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। সন্দীপ মাহেশ্বরী একটা বেশ চমকে দেওয়ার মতো কথা বলেছেন যে পুরো ফিয়াট কারেন্সি সিস্টেমটাই নাকি ভেঙে পড়ার মুখে। তো চলুন দেখি এই বক্তব্যের গভীরে কি আছে। সত্যি কি কোনো বিশ্বজোড়া আর্থিক সংকট আসছে? আর যদি আসে তাহলে স্থিতিশীলতা খোঁজার উপায়টাই বা কী? দেখুন, এখানে মূল কথাটা কিন্তু সংকট আসবে কিনা তা নিয়ে নয়, বরং প্রশ্নটা হলো কখন আসবে। আর এই আলোচনা থেকে যেটা উঠে আসছে তা হলো আসল স্থিতিশীলতা আসে কোনো বিষয়কে একেবারে ভেতর থেকে বুঝতে পারলে। এই ধারণাটা কিন্তু বেশ গভীর। মানে মানসিক শান্তি আর আর্থিক স্থিতিশীলতা এই দুটো জিনিস সরাসরি যুক্ত। আর আর্থিক স্থিতিশীলতা তখনই আসে যখন টাকা জিনিসটা ঠিক কী সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। কিন্তু আসল উত্তরটা পাওয়া যাবে কোথায়? এখানেই একটা বড় প্রশ্ন। কারণ উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে যে আমরা সাধারণত যেখান থেকে তথ্য পাই সেই জায়গাগুলি হয়তো আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা একটু ভেবে দেখুন। নিউজ চ্যানেলগুলোকে আমরা তথ্যের উৎস ভাবি, কিন্তু সেগুলো আসলে বিজ্ঞাপন দেখানোর প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া আমাদের যা দেখায় তা কিন্তু সত্যের উপর ভিত্তি করে নয়, বরং ভয় আর আনন্দের মতো আবেগের উপর ভিত্তি করে। আর ফিন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সাররা, তাদের অনেকেই নিজেদের ধনী দেখিয়ে কোর্স বা প্রোডাক্ট বিক্রি করতে চায়। অর্থাৎ তথ্যের এই দুনিয়ায় আমাদের চারদিকে শুধুই বিভ্রান্তি। তাহলে উপায়টা কি যদি তথ্যের প্রচলিত উৎসগুলোকেই বিশ্বাস করা না যায়? উত্তরটা হলো সবকিছুকে প্রশ্ন করা শুরু করতে হবে। এখান থেকেই শুরু হয় আসল গবেষণা। আর এই গবেষণার জন্য একটা ৩ ধাপের পদ্ধতির কথা বলা হচ্ছে। প্রথমত, কেন বা কিভাবে না, বরং কি এই প্রশ্নটা করা। দ্বিতীয়ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ডেটা ভিত্তিক ফ্যাক্ট জানতে চাওয়া। আর সবশেষে সরকারি বা কর্পোরেট ওয়েবসাইটের মতো প্রাইমারি সোর্স থেকে সেই তথ্যটা যাচাই করে নেয়া। এই পদ্ধতিটা আমাদের তথ্যের জঙ্গল থেকে বেরোনোর পথ দেখাতে পারে। তো এই পুরো অনুসন্ধানের একেবারে গোড়ায় যে প্রশ্নটা করতে হবে সেটা হলো টাকা বা অর্থ জিনিসটা আসলে কি। এখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে একটা হিডেন ট্যাক্স বা লুকানো কর হিসেবে দেখানো হচ্ছে। মানে সরকার যখন ইচ্ছে মতো টাকা ছাপায় তখন বাজারে টাকার যোগান বেড়ে যায়। আর তার ফলে কি হয়? আমাদের সকলের জমানো টাকার দাম বা ভ্যালু কমে যায়। আমরা টেরও পাই না, অথচ আমাদের সম্পদ কমে যাচ্ছে। এর একটা জলজান্ত প্রমাণ হল আমেরিকার জাতীয় ঋণ। দেখুন, ২০০০ সালে যা ছিল প্রায় $৫.৭ ট্রিলিয়ন, আজ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $৪০ ট্রিলিয়ন। এই যে বিপুল পরিমাণ ঋণ, এটাই তো প্রমাণ করে কি অমছম পরিমাণে মুদ্রা ছাপা হয়েছে। আর এর ফলে ওই লুকানো করের বোঝাটা দিন দিন ভারী হচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আধুনিক মুদ্রা মানে আমাদের টাকা, এটা শুধুই বিনিময়ের একটা মাধ্যম। এটা কিন্তু স্টোর অফ ভ্যালু বা মূল্যের ভাণ্ডার নয়। মানে ব্যাংকে রাখা টাকা বা পকেটে থাকা নোট সময়ের সাথে সাথে এর দাম কমছেই। আচ্ছা, সমস্যাটা তো মোটামুটি বোঝা গেল। এবার আসা যাক সমাধানের দিকে। এমন একটা সমাধান যা হয়তো আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিচ্ছি না। এখানে সোনা আর রূপোর মধ্যে একটা দারুণ তুলনা টানা হয়েছে। দেখুন, সোনার মূল্যটা দাঁড়িয়ে আছে মূলত বিশ্বাসের ওপর, কিন্তু রূপোর মূল্যটা তার ব্যবহারের ওপর নির্ভরশীল। মানে এর একটা ইউটিলিটি আছে। সোনার চাহিদা গয়না বা বিনিয়োগের জন্য, যা ওঠানামা করে, কিন্তু রূপোর চাহিদা আসে ইন্ডাস্ট্রি আর টেকনোলজি থেকে, যা কমার সম্ভাবনা খুব কম। আর এই ব্যবহারটা কিন্তু সাধারণ নয়। রূপো হল তাপ আর বিদ্যুতের সেরা পরিবাহী। ভাবুন তো, এআই ডেটা সেন্টার, সোলার প্যানেল, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, এমনকি ড্রোন, সব কিছুর জন্যই রূপো অপরিহার্য। মানে ভবিষ্যতের প্রযুক্তি দাঁড়িয়েই আছে রূপোর ওপর। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্র রূপোকে একটি ক্রিটিক্যাল মিনারেল হিসেবে ঘোষণা করেছে। মানে এটা এখন আর শুধু একটা মূল্যবান ধাতু নয়, এটা এখন জাতীয় নিরাপত্তার জন্য একটি কৌশলগত সম্পদ। আর এইখানেই আসল সংকটটা তৈরি হচ্ছে। গত ৫ বছর ধরে পৃথিবীতে রূপোর যা সাপ্লাই, মানে খনি থেকে উত্তোলন আর রিসাইকেল করে যা পাওয়া যাচ্ছে, তার চেয়ে কনজাম্পশন বা ব্যবহার হচ্ছে অনেক বেশি। অথচ মজার ব্যাপার দেখুন,
গত ৫০ বছর ধরে যখন সবকিছুর দাম হু হু করে বেড়েছে তখন রূপোর দামটাকে একরকম দাবিয়ে রাখা হয়েছে। এটা একটা বড় প্রশ্ন তৈরি করে, রূপো কি তাহলে পৃথিবীর সবচেয়ে অবমূল্যায়িত বা আন্ডারভ্যালুড সম্পদগুলোর মধ্যে একটা? তো এই সব কিছু মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এখানে স্থিতিশীলতা খোঁজার পথটা কি হতে পারে? এখানে সন্দীপ মাহেশ্বরীর একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, আমি কোনো বিনিয়োগ তত্ত্বের কথা বলছি না, আমি টিকে থাকার কথা বলছি। মানে ব্যাপারটা শুধু লাভ লোকসানের নয়, এটা তার চেয়েও বড়। এটা হলো প্রস্তুতির, এটা হলো সার্ভাইভালের। শেষ করার আগে একটা রূপক দিয়ে ভাবনার খোরাক দেওয়া যাক। ধরা যাক একটা বড় বন্যা আসছে। তখন কে ঠিক ছিল আর কে ভুল সেটা বড় কথা নয়। আসল কথা হলো আপনি নিজের জাহাজটা তৈরি করেছেন কিনা। এই গভীর প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক।